গাইস এটা হলো দমদম স্টেশন, দমদম জংশন, মানে দমদম জংশন মেট্রো স্টেশন। তো এই দমদম জংশন মেট্রো স্টেশন থেকে মেট্রো ছাড়ার টাইম হলো 6:50। ফার্স্ট মেট্রো এই 6:50-এ এই দমদম জংশন মেট্রো স্টেশন থেকে ছাড়ে। তো এখন আমি মেট্রো স্টেশনে আছি, মেট্রো ধরবো। আর মেট্রো ধরে আমি যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এই জন্যই যাবো কারণ হাওড়া স্টেশন থেকেই 8টার পূর্বা এক্সপ্রেস আমি ধরবো। যে পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে হচ্ছে সকাল 8টায়। পূর্বা এক্সপ্রেস যায় হচ্ছে নিউ দিল্লি, আর আমি নিউ দিল্লি যাব। তো সেই জন্যই যাচ্ছি আমি। তোমাদেরকে দেখাবো এই জার্নিটা, কিভাবে যাব না যাব, সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইজ আমি দমদম থেকে ব্লু লাইন মেট্রো ধরে এসপ্ল্যানেড নেমে এখন গ্রিন লাইন মেট্রো ধরে আমি যাব হাওড়া স্টেশনে। এটা হলো এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রো স্টেশন। 30 মিটার ডিপেস্ট এই মেট্রো স্টেশনটি ইন্ডিয়ার সেকেন্ড ডিপেস্ট মেট্রো স্টেশন। আমরা এখন আছি গঙ্গার 30 ফুট নিচে। উপর দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। গঙ্গার নিচ দিয়ে 520 মিটার পথ অতিক্রম করতে এই মেট্রোর সময় লাগে মাত্র 45 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ইন্ডিয়ার ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশনে। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। পূর্বা এক্সপ্রেস, এই পূর্বা এক্সপ্রেসে করে আমি যাব নিউ দিল্লি। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়বে। তো এই ট্রেনে করেই আমি যাব নিউ দিল্লি। তো এখানে যে ট্রেনটা রয়েছে এই ট্রেনটাই হাওড়া থেকে ছাড়বে। ট্রেনের টিকিটটা ছিল সেটা হচ্ছে RAC, মানে কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্ট ছিল, কিন্তু সেটা RAC হচ্ছে। আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস তার নির্ধারিত সময় সকাল 8টায় রওনা হলো দিল্লির উদ্দেশ্যে। এই ট্রেনটা দিল্লি পৌঁছাবে পরের দিন সকাল 6টায়। তো গাইস আমি RACর বসার সিটে বসেই এখন রওনা হলাম দিল্লির উদ্দেশ্যে। জালনার সিট পেয়েছিলাম, উইন্ডো সিট। বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে পারবো। যারা তোমরা ট্রেনে ট্রাভেল করো তারা জানো RAC সিটগুলো সবসময় উইন্ডো সিটই হয়। এটাই হলো পূর্বা এক্সপ্রেসের স্লিপার ক্লাস RAC সিট। আমি এখন আছি আসানসোল স্টেশনে, আর এখানে এই ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। আমি যাচ্ছি নিউ দিল্লিতে। তো এই ট্রেনটা এখন এইমাত্র আসানসোল স্টেশনে ঢুকলো। এবার আসানসোল স্টেশন থেকে এই 5 মিনিট দাঁড়িয়ে এই ট্রেনটা আবার ছাড়বে নিউ দিল্লির উদ্দেশ্যে। 224 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো চিত্তরঞ্জন স্টেশনে। এই স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম হলো 2 মিনিট। দুশো 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে প্রবেশ করলো ঝাড়খণ্ডের জামতারা স্টেশনে। এই স্টেশনে স্টপেজ টাইম হলো 2 মিনিট। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনের সঙ্গে ক্রসিং হবে বন্দে ভারত এক্সপ্রেসের। দুটো ট্রেনই খুব ফাস্ট চলছে, দেখা যাক কতটা তাড়াতাড়ি ক্রস করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ক্রস করলো আমাদের ট্রেনটাকে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের সবথেকে দ্রুততম ট্রেন হলো এই বন্দে ভারত এক্সপ্রেস। এই স্টেশনে এভাবে জাতীয় পতাকাটা উঠতে দেখে খুবই ভালো লাগছে। খুব হাওয়া দিচ্ছিল, আর সেই হাওয়ায় খুব সুন্দরভাবে পতাকাটা উড়ছে। আর তার পাশেই এটা হয়তো একটা মন্দির, ঠিক বোঝা যাচ্ছে না। পাহাড়ের মধ্য দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলছে দিল্লির উদ্দেশ্যে। আর এই পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সবুজ গাছপালায় ঘেরা এক একটা পাহাড় দেখতে মনে হচ্ছে যেন এক একটা সবুজের স্তূপ। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রাকৃতিক এই সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। জানলার কাছে বসার এটাই একটা অ্যাডভান্টেজ যে বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যায়। দিল্লির যন্তর মন্তরের নাম শুনলেই মনে হয় কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের দাবি আদায়ের জন্য ধর্নায় বসে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্নায় বসে থাকেন সেখানে। তবে কি যন্তর মন্তর ধর্নায় বসার জায়গা? চলুন জেনে নিই যন্তর মন্তর আসলে কি। 1724 এবং 1734 সালের মধ্যে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং নিউ দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসী এই 5টি জায়গায় যন্তর মন্তর নামক জ্যোতির্বিদ্যার সহায়ক এই মানমন্দির নির্মাণ করেছিলেন। যন্তর মন্তরের অর্থ হল মহাকাশীয় বস্তুর সামঞ্জস্য পরিমাপের যন্ত্র। সূর্য, চাঁদ সহ গ্রহ নক্ষত্রের গতিবিধির উপর নজরদারি করা হয়েছিল এই যন্ত্রের মাধ্যমে। 1724 সাল থেকে
ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যায় সম্পর্কিত সারণী সংশোধন করা হয় এই যন্ত্রের মাধ্যমে। নয়াদিল্লির যন্তর মন্তরের মানমন্দিরের মধ্যে সম্রাট যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, রাম যন্ত্র, মিশ্র যন্ত্র নামক 4টি স্বতন্ত্র যন্ত্র রয়েছে। কথিত আছে প্রাচীনকালে সময় ও গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে তর্ক শুরু হয়। কারো কাছে কোনো সঠিক ধারণা ছিল না এই সময় ও গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কিত। তাই সেই সময় জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং এই ডিবেটকে শেষ করার জন্য দিল্লি সহ আরও 4 জায়গায় যন্তর মন্তর তৈরি করে। 540 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বিহারের দানাপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম হলো 2 মিনিট। হাওড়া থেকে 648 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বিহারের বক্সার স্টেশনে। এই স্টেশনে আমাদের এই ট্রেনের স্টপেজ টাইম হলো 2 মিনিট। তবে এই স্টেশনে এসে একটা চমৎকার জিনিস লক্ষ্য করলাম। এই স্টেশনে এসে দেখতে পেলাম রামভক্ত হনুমান সেনার ছোট ভাই বানর সেনাদের, যারা এখানে রেল লাইনের উপর বসে বিভিন্ন রকমের খাবার খাচ্ছিল। শুধুমাত্র 1-2 বানর নয়, পুরো বানর ফ্যামিলি এখানে হাজির ছিল। অনেক প্যাসেঞ্জার তাদেরকে খাবার দিচ্ছিল। এরা গাছের ফল খেতে খুব ভালোবাসে, তাই অনেকেই এদের কাছে তুলে দিচ্ছিল শশা সহ আরও অনেক ফল। এরা সেই সমস্ত ফলগুলো কাড়াকাড়ি নয়, ভাগ করে খাচ্ছিল। সবাই মিলে একজন আরেকজনকে দিয়েই ফলগুলো খাচ্ছিল। ট্রেন সফরের সময় যাত্রাপথে এরকম বন্যপ্রাণীদের দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। কলকাতায় প্রবেশ করতে গেলে যেরকম পার হতে হয় গঙ্গা নদী, সেরকম দিল্লিতে প্রবেশ করতে গেলে পার হতে হয় যমুনা নদী। আর আমরা এখন যমুনা নদী পার হব। এখন আমাদের ট্রেন যমুনা নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়েই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। যমুনা নদীর উপরে রেল ব্রিজ থেকে দেখা যাচ্ছিল সবুজে ঘেরা এই গাছপালা, আর দেখে খুবই সুন্দর লাগছিল। আর এখন দেখতে পাচ্ছি এটাই হলো যমুনা নদী। যমুনা নদী দেখে মনে হলো যমুনা নদী গঙ্গা নদীর মতো অত স্রোতস্বিনী নয়, তবে যমুনা নদীর দুপাশের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। দুপাশে রয়েছে সবুজে ঘেরা গাছ, আর সবুজ প্রকৃতি দেখে আপনার মনটা ভালো হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমরা পার হয়ে গেলাম যমুনা নদী, আর যমুনা নদী পার হয়েই আমরা প্রবেশ করব নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। তবে তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গাইস, অবশেষে আমরা চলে এলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আর নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এসেই দেখলাম বন্দে ভারত এক্সপ্রেস। এটা হলো নিউ দিল্লি থেকে সকাল 6:25 নিউ দিল্লি বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা পরের দিন বিকেল 5:25 বিশাখাপত্তনম স্টেশন পৌঁছায়। এখন এই বন্দে ভারত এক্সপ্রেস হলো ইন্ডিয়ার সবথেকে দ্রুততম ট্রেন, যেটা 180 কিলোমিটার পার ঘন্টা স্পিড দেয়। বর্তমানে আরামদায়ক ট্রেন সফরের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের জুড়ি নেই। চলে এলাম নিউ দিল্লি স্টেশনে। টাইমিংটা ছিল 6টার সময় নিউ দিল্লি স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল, আর এখন 6টা বেজে গেছে। তো 6টার সময় পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। আর এখন আমি নিউ দিল্লি স্টেশনে আছি। তো এখান থেকে বিভিন্ন জায়গায় যে হিস্টোরিক্যাল প্লেস আছে সেখানে ঘুরে দেখব। আর আমার হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টার সময়, মানে আজকে 12টার সময় হোটেলে চেক ইন করবো। তো যেহেতু এখনও হোটেলে চেক ইনের টাইম হয়নি, তার জন্য এখন একটু ঘুরবো বাইরে নিয়ে। আর যেসব কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখবো। সেগুলো ঘুরে দেখার পরে তারপর হোটেলে চেক ইন করবো। তো গাইস, স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। মানে স্টেশনের ভিতরে খুঁজে পাচ্ছিলাম যে কোথায় টয়লেট আছে, তো অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে এলাম এই জন্য। এখানে এখন দেখছি। আর এইখানে এই যে এটা হচ্ছে মানে নিউ দিল্লি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এরকম মানে আমি এইখান থেকে সমস্ত কিছু টোটো, অটো, ট্যাক্সি সব কিছু পাওয়া যায়। এটা নিউ দিল্লি স্টেশনের বাইরে, মানে প্ল্যাটফর্মের বাইরে। এই যে এখানে স্কেলেটারও আছে।
এর পাশেই রয়েছে সুলভ শৌচালয়। এই যে এখানে লেখাই আছে সুলভ শৌচালয়, তো আমি চোখে পড়েনি কারণ এখানে হিন্দিতে লেখা ছিল বলে। এখানে যে সুলভ শৌচালয়টা আছে মানে পাবলিক টয়লেট সেটার যেটা চার্জেস আছে সেটার চার্জেস হচ্ছে 10 টাকা। এখানের ভিতরে আমি সেরকম দেখলাম না কোনো পাবলিক টয়লেট রয়েছে। এখানে স্টেশন থেকে বেরিয়ে যে পাবলিক টয়লেটটা আছে এখানে কিন্তু অনেকটাই বেশি চার্জ। জানি না স্টেশনের ভিতরে তো খুঁজে পেলাম না, যদিও হয়তো খোঁজার চেষ্টা করলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু পাইনি। তার জন্য এখানে বাইরে এসেছি, স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপর এখানে যে পাবলিক টয়লেটটা আছে সেখানে গেলাম। তো সেখানে এরকমই চার্জ, সেটা হচ্ছে বাথরুমের জন্য 10 টাকা, ল্যাট্রিনের জন্য 20 টাকা আর স্নানের জন্য 30 টাকা এখানে চার্জ রয়েছে। তো গাইজ আমি এখন আছি প্যাটেল চক মেট্রো স্টেশনে। এখান থেকে আমি যাব যন্তর মন্তর। তো যন্তর মন্তর যাওয়ার আগে এখানে আমি মেট্রো থেকে যখন এক্সিট করলাম তখন দেখতে পাচ্ছি এখানে কিছু বাইক রয়েছে যেখানে কিউআর কোড রয়েছে। এগুলো স্ক্যান করলে, এখানে পেমেন্ট করলে এই বাইকগুলো আনলক হয়। পেমেন্ট করার পরে এই বাইকগুলো নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। পাতিল চক মেট্রো স্টেশন এই আমার পাশে, এই যে এদিকে রয়েছে পাতিল চক মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনে আমি এসেছি নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে। এটা ইয়েলো লাইন, অনেকগুলো লাইন আছে দিল্লি মেট্রোর। তো এটা হচ্ছে ইয়েলো লাইন হয়ে আমি পাতিল চক এই মেট্রো স্টেশনের বাইরে এখন আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি যাব যন্তর মন্তর। তো যন্তর মন্তর গিয়ে দেখাবো ওখানে কীরকম দেখার আছে, কি দেখার আছে। 9টার সময় যন্তর মন্তর খুলবে। তো আমি অ্যাকচুয়ালি একটা ট্রাভেল কার্ডের জন্য দেখছিলাম কিন্তু ট্রাভেল কার্ড কোথাও পাচ্ছি না। ট্রাভেল কার্ড ডাবল করে নিলে সুবিধা কি, এখানে তো সমস্ত লাইন আছে, ইয়েলো লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন, সমস্ত লাইন আছে। তো সব জায়গায় যাওয়া যাবে এই মেট্রোতে করে। 200 টাকার একটা কার্ড করে নিলে 24 আওয়ার্সের জন্য ওটা ভ্যালিড থাকে। তো মানে পুরো দিন, ওই দিনটা সব জায়গায় ঘুরে দেখা যায়। তো আমি কোথাও ট্রাভেল কার্ডটা পাচ্ছি না, দেখি এই মেট্রো স্টেশন থেকে একবার দেখবো ট্রাভেল কার্ড পাওয়া যায় কিনা। মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এখান থেকে যন্তর মন্তর যাব, সেটাই তোমাদের দেখাবো এখানে যন্তর মন্তরে কি রয়েছে। গাইস এখান থেকে যন্তর মন্তরের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। তো এই জন্য আমি এখান থেকে হেঁটেই যাচ্ছি। আর আরেকটা জিনিস ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হলো আরেকটা ওয়াটার ডিপো আছে। এই ওয়াটার ডিপোতে কি হয়, এখানে জল পাওয়া যায় আর 1 লিটার ওয়াটার 10 টাকা। আর এমনি অন্য জায়গায় 1 লিটার ওয়াটার কিনতে গেলে 20 টাকা 25 টাকা নিয়ে নেবে। এখান দিয়েই যাব। এখানে এই রোডটাতে দিল্লি পুলিশের এরকম ব্যারিকেড করা আছে। তো এই দিকেই যেতে হবে, এই দিকে গেলে হচ্ছে দেখা যাবে যন্তর মন্তর। এটা হলো SBI এর বিল্ডিং, পাশে এই যে সিগন্যালটা আছে। আর আমাদেরকে যন্তর মন্তরে যেতে হবে এই দিকটা দিয়ে। এই যে এখানে এই দিকটা দিয়ে গেলেই এখানেই পড়বে এন্ট্রি গেট। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে জানি না টিকিট প্রাইস কত, গিয়েই বুঝতে পারবো এখানে টিকিট প্রাইস কত। তো গাইস এই যে এখান থেকে দেখা যাচ্ছে এটা যন্তর মন্তর। আর এইখানে এই দিক দিয়ে এটা হচ্ছে এন্ট্রি গেট। অনেক নিউজ চ্যানেলে দেখেছি এই যন্তর মন্তরের সামনে অনেক রাজনৈতিক পার্টি বা গোষ্ঠীর নেতারা তাদের দাবি দাওয়া আদায়ের জন্য যন্তর মন্তরে ধর্নায় বসে। কিন্তু আজকে কোনো নেতা বা অন্য কাউকে কিন্তু দেখতে পাইনি যে কেউ ধর্নায় বসেছে এই জায়গায়। এখান থেকে এখন আমাদের টিকিট করতে হবে, টিকিট করেই তারপর ভিতরে ঢুকতে হবে। এন্ট্রি টিকিট হচ্ছে ক্যাশলেস পেমেন্টের জন্য 20 টাকা আর ক্যাশ পেমেন্টের জন্য 25 টাকা। টিকিট কাউন্টারে যেহেতু কোনো লোক নেই তার জন্য অনলাইনেই টিকিট কাটতে হবে এর ভিতরে ঢুকতে গেলে। এখানে একটা কিউআর রয়েছে, এই যন্তর মন্তরে যাওয়ার আগে এই কিউআরটা স্ক্যান করলে একটা ফর্ম চলে আসবে, সেটা ফিল আপ করলে 20 টাকা পে করতে হবে। 20 টাকা পে করলে কিন্তু টিকিটটা জেনারেট হয়ে যাবে। তো তোমাদের আমি কিউআরটা দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে এই কিউআর কোডের মাধ্যমে তোমরা টিকিট বুক করে নিতে পারো আগে থেকে। এই যন্তর মন্তরের ভিতরে এখন ঢুকবো। অ্যাকচুয়ালি একটা সমস্যাও আছে, তো ওখান থেকে ভিতরে বলছে কি মোবাইলে ভিডিও করা অ্যালাউড আছে, ক্যামেরায় ভিডিও করা অ্যালাউড না। আর একটা জিনিস হচ্ছে মাইক্রোফোন ইউজ করা যাবে না। তো মাইক্রোফোনে কী অসুবিধা আছে বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলো তাহলে ভিতরে যাই। এটা হলো যন্তর মন্তরের ভিতরে এন্ট্রি। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো আর দেখবো এখানে কি আছে। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা ওয়ার্ল্ড লার্জেস্ট সানডায়াল সম্রাট যন্ত্র। এই যে এখানে এটা হচ্ছে যন্তর মন্তর, এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে গেছে অলরেডি ঢুকে গেছে। আর দেখবো এখানে কি কি দেখার মতো আছে। চলো তাহলে যাওয়া যাক। দূরে দেখা যাচ্ছে সুউচ্চ 70 ফুট উচ্চতা বিশিষ্ট ওয়ার্ল্ড লার্জেস্ট সানডায়াল হিসেবে পরিচিত এটার নাম হলো সম্রাট যন্ত্র। এটি সিঁড়ির মতো দেখতে, 70 ফুট উচ্চতা বিশিষ্ট এবং লম্বায় 114 ফুট দীর্ঘ।
এখানে লেখা আছে পাবলিক অ্যামিনিটিস, ড্রিঙ্কিং ওয়াটারও আছে। ওই দিকটা পরে যাবো, আগে এই সোজাসুজি যাই, সোজাসুজি গিয়ে দেখি এখানে কি আছে। দূরে যে সুউচ্চ যন্ত্রটি দেখা যাচ্ছে সেটার নামই সম্রাট যন্ত্র। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট সানডায়াল হিসেবে পরিচিত। এটা 70 ফুট উচ্চতা বিশিষ্ট, কিন্তু লম্বা এটা 114 ফুট দীর্ঘ। এই সম্রাট যন্ত্রের 128 ফুট লম্বা কর্ণ রয়েছে, যা পৃথিবীর অক্ষের সমান্তরাল এবং উত্তর মেরুর দিক নির্দেশ করছে। ত্রিভুজ আকৃতির এই যন্ত্রটির উভয় পাশে গ্র্যাজুয়েশন সহ একটি করে চতুর্ভুজ রয়েছে, যা ঘন্টা ও মিনিট ও সেকেন্ড নির্দেশ করে। বৃহৎ সম্রাট যন্ত্রটি 2 সেকেন্ড পর্যন্ত নির্ভুলভাবে স্থানীয় সময় গণনা করতে পারে। এখানে লেখা আছে দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েশন অফ জয়সিং অ্যান্ড ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্ট্রাল স্ট্রাকচার অফ দ্য অবজারভেটরি। It measured the accurate time and day and delineation of the sun, which can be seen by the shadow around the structure. Actually এখানে একটা লেখা আছে, একটা ঘড়ির মতো আছে, যেটা আগেকার দিনে টাইম মেজার করার জন্য ব্যবহার করা হতো। ছায়ার সাহায্যে ঘড়ি, সেটাই দেখবো, সামনের দিকে যাব। ছায়ার সাহায্যে কীভাবে ঘড়িতে সময় নির্ণয় হয় সেটাই দেখা যাবে। সেই সময় নির্ণয় করা যে ঘড়িটা, সেই ঘড়িটা কোথায় আছে সেটাই দেখতে হবে, যে এখানে কোথায় আছে সময় নির্ণয় করা ঘড়িটা, সেটাই দেখছি। আর মানে এখানে নিউ দিল্লিতে এসে একটা জিনিস, এখানে তাপমাত্রা কলকাতা থেকে আরও অনেক বেশি গরম লাগছে এখানে এসে। তো সূর্যের অনেক তাপ রয়েছে, তো তারপরেও দেখি এখানে কি কি দেখার মতো আছে। তো গাইস, এখন আমি চলে এসেছি এই সম্রাট যন্ত্রের খুব কাছে। এই সম্রাট যন্ত্রের সাহায্যে খালি চোখেও গ্রহ নক্ষত্রের গতিবিধির উপর পর্যবেক্ষণ করা হতো। জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিংয়ের এই অনবদ্য সৃষ্টি সত্যি চোখে পড়ার মতো। সামনে গোলাকার বেষ্টনী দিয়ে ঘেরা যে যন্ত্রটি দেখা যাচ্ছে সেটা হলো রামযন্ত্র। এই রামযন্ত্রে খোলা শীর্ষসহ নলাকার কাঠামো রয়েছে, যাহার সাহায্যে পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে তারার উচ্চতা পরিমাপ করতে এই রামযন্ত্রটি ব্যবহার করা হতো। রামযন্ত্র বাইরে থেকে ওরকম লাগলেও ভিতরে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে একটা নলাকার কাঠামো রয়েছে। এই কাঠামোর চারপাশে বিভিন্ন অক্ষ রয়েছে। এই অক্ষরেখার মাধ্যমে এই তারাদের উচ্চতা নির্ণয় করা হতো সেই সময়। যন্তরমন্তর হলো ভারতের নয়াদিল্লিতে অবস্থিত একটি মান মন্দির, যা 1724 সালে জয়পুরের মহারাজা জয়সিং দ্বিতীয় দ্বারা নির্মিত। সময় পরিমাপ করতে, গ্রহণের পূর্বাভাস দিতে, মহাকাশীয় বস্তুর গতিবিধি ট্র্যাক করতে এই যন্ত্রগুলোকে ব্যবহার করা হতো। যন্তর মন্তর একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা ভারতের সমৃদ্ধ বৈজ্ঞানিক সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে। সামনে যে যন্ত্রটা দেখা যাচ্ছে, এই যন্ত্রটি হলো মিশ্র যন্ত্র। 5টি যন্ত্র নিয়ে গঠিত এই মিশ্র যন্ত্রটির মাধ্যমে সবচেয়ে ছোট এবং দীর্ঘতম দিনগুলি নির্ধারণ করা হতো। দেখতে খুব সুন্দর লাগছে এই মিশ্র যন্ত্রটা। গাইজ, এটা হলো জয়প্রকাশ যন্ত্র। এই জয়প্রকাশ যন্ত্রের মাধ্যমে গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় ও সময় গণনা করা হয়। যে সেই লাঠিটা, এই লাঠিটায় এই যে রেখাগুলো টানা রয়েছে, এই রেখাগুলোর মাধ্যমে এই লাঠিটার ছায়ার সাহায্যে সময়টা নির্ণয় করা হয় আর কি। এই যে এই লাঠিটার সাহায্যে, লাঠিটা রয়েছে অনেক উঁচু লাঠি, এই যে এই লাঠিটার ছায়া পড়েছে এবং সেই ছায়ার সাহায্যে সময়টা নির্ণয় করা হয়। এইদিকে রয়েছে আরেকটা ঘড়ি, এরকমই প্রাকৃতিক ঘড়ি। তো তোমাদের একবার দেখাই যে আমি কোথায় আছি। এই যে আমি এই কূপের মধ্যে রয়েছি, এই কূপের মধ্যে এরকম আরেকটা ঘড়ি আছে, সেই ঘড়িটাও ছায়ার সাহায্যে সময় নির্ণয় করা হয়। এই যে এখানেও কিন্তু এই যে লাঠিটা যদিও এখন নেই, এখানে এই লাঠিটা ছিল, এই লাঠিটার সাহায্যে এইখানে দেখো দাগ কাটা আছে, এই দাগ কাটার মাধ্যমে, এই যে দাগ কাটা আছে, এই দাগ কাটার মাধ্যমে সময়টা নির্ণয় করা হতো আগে। এই যে এখান থেকে, যদিও এখানে লাঠিটা নেই, কিন্তু ওটা হচ্ছে আর একটা, মানে এখানে সূর্যের গোলার্ধ অনুযায়ী সময়টাকে নির্ণয় করা হতো। ওটা একটা সূর্যের একটা গোলার্ধে যদি সূর্য যখন থাকে, যখন শীতকাল হয় তখন তো সূর্য একটা সাইডে থাকে, যখন গরমকাল তখন সূর্য আর একটা সাইডে থাকে। তার জন্য কিন্তু সূর্য যখন উত্তর গোলার্ধে থাকে তখন একটা সময় নির্ণায়ক এই কূপ ব্যবহার করা হতো, আর সূর্য যখন আরেকটা গোলার্ধে তখন আরেকটা এই কূপের মাধ্যমে সময় নির্ণয় করা হতো। যদিও বা এখানে কাঠি নেই, কাঠিটা থাকলে আরও ভালোভাবে ব্যাপারটা বোঝানো যেত, মানে বোঝা যেত।
যেহেতু কাঠি নেই, কাঠিটা আছে এই যে যেখানে লাইটটা রয়েছে এইখানেই কাঠিটা ছিল, এই কাঠিটা এখন আর নেই, সেজন্য কিন্তু ছায়া পড়ছে না। কিন্তু এখানে দাগ কাটা আছে, সময় নির্ণায়ক দাগ এখানে রয়েছে। এই যে মিনারটা রয়েছে, এখানে সিঁড়ি রয়েছে, একদম মাথা পর্যন্ত ওঠা যায়, যদিও বা এখানে ওঠার এখন আর পারমিশন নেই, অনেক উঁচু সিঁড়ি এটা। গাইস, এটা হলো সেই সম্রাট যন্ত্র যেটা তোমাদের আগেও একবার বলেছি, এটা ওয়ার্ল্ড লার্জেস্ট সানডায়াল হিসেবে কিন্তু এটার খ্যাতি রয়েছে। এটা সিঁড়ির মতো দেখতে, 70 ফুট উচ্চতা বিশিষ্ট এই সিঁড়িটা রয়েছে। সিঁড়িটা অনেক উঁচুতে চলে গেছে, স্থলভাগ থেকে অনেকটাই উঁচুতে এই সিঁড়িটা চলে গেছে। সিঁড়িটা একবার দেখাই কাছ থেকে, এই সিঁড়িটা এইভাবেই কিন্তু উপরে চলে গেছে। আর তারপরে এখান থেকে যদিও ঢোকার পারমিশন নেই, কিন্তু এই জায়গাটা হালের মতো রয়েছে, আর এখানে একটা সিঁড়ির মতো রয়েছে। গাইস, এটা হচ্ছে রামযন্ত্র। মহারাজা জয় সিংয়ের পিতামহ রাজা রাম সিংয়ের নাম অনুসারে এই যন্ত্রটার নাম রামযন্ত্র রাখা হয়। এখানে হচ্ছে শীর্ষে রয়েছে একটা, এখানে ভিতরে দেখতে পাচ্ছি একটা স্তম্ভের মতো রয়েছে এইখানে। তো এইটার কাজ হচ্ছে সূর্য ও তারা বা মহাজাগতিক বস্তুর যে রয়েছে সূর্য তারা এর উচ্চতা নির্ণয়ের জন্য এই রামযন্ত্রটা ব্যবহার করা হতো। তো এই যে স্তম্ভটা রয়েছে, স্তম্ভটা 7.5 মিটার উঁচু রয়েছে, আর এখানে 30টি এখানে যে আনুভূমিক রেখার মতো রয়েছে, এটা 30টি এরকম রেখা রয়েছে, বেলপাথর দিয়ে তৈরি। এই 30টি আনুভূমিক এরকম রেখা রয়েছে, যেটা সাহায্যে ওই আর কি মহাজাগতিক তারা বা সূর্যের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে বা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে বা অভিমুখ পরিমাপ করতে এই যন্ত্রটা ব্যবহার করা হতো। লেখা আছে দ্য যন্ত্র ওয়াজ বিলাভড টু বি নেমড আফটার রাজা রাম সিং। রামযন্ত্র পরপর দুটো রয়েছে, ওপাশে একটা রামযন্ত্র রয়েছে, এপাশে আর একটা রামযন্ত্র রয়েছে, যার সাহায্যে মহাজাগতিক তারা বা সূর্যের উচ্চতা পরিমাপ এবং তাদের অস্তিত্ব মানে তাদের আয়তন সমস্ত কিছু নির্ণয়ের ক্ষেত্রে এই রামযন্ত্রটা ব্যবহার করা হতো। এই যে যন্ত্রটা রয়েছে, এই যন্ত্রটাকে বলা হয় সম্রাট যন্ত্র। জয় সিংহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে এই সম্রাট যন্ত্র। এই দিনের সঠিক সময় সূর্যের অবস্থানের পরিমাপ, চারপাশের ছায়া দ্বারা এর যে সময় নির্ণয়ের যে যন্ত্রটা উনি আবিষ্কার করেছিলেন, সেটাই হচ্ছে এখানে রয়েছে সম্রাট যন্ত্র। মূলত সম্রাট যন্ত্রটি পাথর এবং চুন দিয়ে তৈরি। সামনে যে যন্ত্রটি দেখা যাচ্ছে এই যন্ত্রটির নাম হলো মিশ্র যন্ত্র। 5টি যন্ত্র নিয়ে গঠিত এই মিশ্র যন্ত্রটির মাধ্যমে সবচেয়ে ছোট এবং দীর্ঘতম দিনগুলি নির্ধারণ করার জন্য হাতিয়ার হিসেবে ডিজাইন করা হয়েছে। সম্রাট দ্বিতীয় জয়সিং দ্বারা একমাত্র উদ্ভাবিত এই যন্ত্রের মাধ্যমে দিল্লি থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন শহরের দুপুরের অবস্থান নির্ণয় করা হতো। কাঠামোটি 1942 সালে দিল্লিতে অনুষ্ঠিত নবম এশিয়ান গেমসের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।